রায়বাবু, আপনি সত্যি বলছেন তো? দেখুন, এভাবে যদি জেলের মধ্যে থাকাকালীন সময়ে কোনো অপরাধী মারা যায়, তাহলে তার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনার উপরে এসেই পড়ে। উল্টো দিকে চেয়ারে বসে থাকা রায়বাবু আমার কথা শুনে একটু ইতস্তত করলেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। তিনি আগেই মাথার টুপিটা খুলে টেবিলের উপর রেখেছিলেন। একপাশে রাখা রয়েছে তার লাঠিটা। রায়বাবুর নাকের নিচে মস্ত একটা গোঁফ, মাথার চুল মাঝারি, মাথার ঠিক মাঝখানে একটা টাক দেখা দিতে শুরু করেছে। চেহারাটা একটু মোটার দিকে, বেল্ট মাঝে মধ্যে আলগা হয়ে বুড়ির সামনের টুকু বেরিয়ে পড়তে চায়। তিনি একটু কাঁচোমাচো মুখে বললেন, বিশ্বাস করুন দারোগাবাবু, আমি কোনো দিক থেকেই পাহারার কমতি রাখিনি। ব্যাটাকে জেলের মধ্যে একাই রেখেছিলাম, কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল। মৃতদেহ পোস্টমর্টমে পাঠানো হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট না আসা পর্যন্ত তো কিছুই বোঝা যাবে না। আচ্ছা, যে খাবার খেতে দেওয়া হয়েছিল তার মধ্যে কিছু ছিল না তো? খাবারের কথা কি বলছেন দারোগাবাবু? ব্যাটা গোটা দুদিন কিছু না খেয়ে কাটিয়েছে। দুদিন কিছু না খেয়েই কাটিয়েছে? কিন্তু শুধু শুধু না খেয়ে থাকতে গেল কেন? ঠিক জানি না, তবে মনে হয় ওর কোনো কারণে খিদে পায়নি। আর এমনও হতে পারে ইচ্ছে করেই খায়নি। তবে যখন ঠিক করলো যে দলের সকলের নাম বলে দেবে, তারপরে খেতে চেয়েছিল। তখন খেতে দিয়েও ছিলাম, কিন্তু সেই খাবার তো আশেপাশে সবাইকে দেওয়া হয়েছিল, তাদের তো কারোর কিছু হয়নি। কিন্তু তাহলে এমন কি হলো? হঠাৎ করে যখন সে নিজের মত বদলালো, তারপরেই হঠাৎ করে রহস্যময়ভাবে তার মৃত্যু। কিছু তো আছেই, এমন কিছু যেটা বন্ধ জেলের গড়াদের বাইরে থেকে ভেতরে গেছে। তার শরীরে তো আঘাতের কোনো চিহ্ন নেই। শুধু আঘাত কেন, কোনো চিৎকারের শব্দ পর্যন্ত আমরা পাইনি। তিনি আরও বললেন, রাতের বেলা রাউন্ডের সময় বেশ ভালোভাবেই ঘুরে দেখেছিলেন, সবই ঠিক আছে। একবার তার মনেও হয়েছিল, সে যদি অপরাধ স্বীকার করে এবং সবার কাছে সব কিছু যদি বলে দেয়, তাহলে তার শাস্তি কম হবে। কথা বের করার জন্য তো সব কিছুই করা যায়, কিন্তু তাই বলে শাস্তি মুকুব করার মতো মিথ্যে কথা বলে ফেললেন। সে যাই হোক, তাহলে প্রথম মৃতদেহটা দেখা গেল কখন? যারা জেলে থাকে তাদের সকলকেই রাতে ঘুমোতে বলা হয়। অনেকেই ঘুমিয়ে পড়ে, নতুন নতুন অনেকেই জেগে কাটায়। তাছাড়া আমরা তো আর রাতের বেলা এখানে থাকি না, পাহারা থাকে। তবে এখানে তো অপরাধী খুব বেশি নেই, মাত্র 3 জন। এই লোকটাকে মানে হরিহরকে তো আদালতে পাঠানোর কথা ছিল। বাকি 2 জনকেও 2-3 দিনের মধ্যেই আদালতে তোলার কথা। তারপর যদি বিচারের শাস্তি হয়, তাহলে তাদের বড় জেলে পাঠানো হবে। আমাদের এই ছোট একটা থানায় ছোট একটা লকআপ, এখানে তো আর বেশি অপরাধী রাখা যায় না। সকালে থানায় ঢুকতেই একটু খটকা লাগলো। 2 জন অপরাধী ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু এ আর ওঠে না। ব্যাপারটা মনে হতেই পাহারাদারের একজনকে ভেতরে ঢুকে ব্যাপারটা দেখতে বললাম। তার আগে ডাকাডাকি করে ঘুম ভাঙেনি। ভেতরে ঢুকতেই পাহারাদার ফিরে এসে বলল, লোকটা মরে গেছে। তাছাড়া গোটা শরীর ঠান্ডা হয়ে গেছে, মনে হয় ওই রাতের দিকে মরেছে। কিন্তু এবার রাতের বেলা বারবার সবাই তো জেলের ভেতরে ঢুকে দেখতে পারে না। তাছাড়া তাদের বিপদও আছে। বাইরে থেকে দেখে মনে হয় ঘুমোচ্ছে, কিন্তু ভেতরে ঢুকলেই যা খুশি হয়ে যেতে পারে। শরীরে আঘাতের চিহ্ন নেই, কোনো চিৎকার চেঁচামেচি নেই। তার মানে মৃত্যুটা হয়েছে ঘুমের মধ্যে। কিন্তু সেটাই বা কি করে হয়? রাতের বেলা কি কেউ থানায় এসেছিল? রাতের বেলা কি করে আসবে দারোগাবাবু? আমাদের যে 2 জন পাহারাদার রয়েছে তারা সবাই বেশ বিশ্বস্ত। তারা এমন কাজ করবে না, রাতের বেলা কাউকে ভেতরে ঢুকতে দেবে না। আর তাছাড়া যদি সত্যিই আমাদের থানার কারুর ভুল থাকে, তাহলে আমার চাকরি নিয়ে টানাটানি পড়বে, সে কথা ওরা জানে। আরও টানাটানি পড়বে ওই 2 জন পাহারাদারের চাকরি নিয়ে। তারা তো বুঝতেই পারছে। আমি বোঝার চেষ্টা করছিলাম, কিছু যেন একটা বুঝতে পারছি না। বন্ধ জেলের ভেতর থেকে রাতের বেলা একজনের মৃত্যু হলো, অথচ তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তার বয়স এবং শরীরের অবস্থা দেখে মনে হয় না যে হার্ট ফেল করেছে। তার আশেপাশে জেলের মধ্যে থাকা কেউ কিছু বুঝতে পারেনি। রাতে চিৎকার চেঁচামেচিও হয়নি। তাহলে মৃত্যুটা হলো কি করে? একটাই সম্ভাবনা মাথায় উঁকি দিয়েছিল, কোনো কিছু একটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যদি হার্ট ফেল করে থাকে। ভয় পেয়ে অনেক সময় অনেকের বাকশক্তি হারিয়ে যায়, এটা আমি এর আগেও দেখেছি। একমাত্র সেটাই হতে পারে।
সে নিজে যে আত্মহত্যা করবে জেলের মধ্যে তেমনটাও মাথায় আসছে না। সবচেয়ে বড় কথা, সে যখন নিজের অপরাধ স্বীকার করবে বলেছিল এবং আদালতে তার সঙ্গীদের কথা বলবে বলেছিল, ঠিক তার পরের রাতেই এমন ঘটনা ঘটল। সকালেই তাকে আদালতে পেশ করার কথা ছিল। এই কেসে আমার মাথা ঘামানোর প্রধান কারণ হলো লোকটাকে আমিই গ্রেপ্তার করেছিলাম। কি করা যায় বলুন তো দারোগাবাবু? হ্যাঁ, এখন যদি কিছু হয় তাহলে তো আমার চাকরি নিয়ে টানাটানি পড়বে। এই বয়সে যদি চাকরি চলে যায় তাহলে ছেলে মেয়ে আর বউটাকে নিয়ে রাস্তায় গিয়ে নামতে হবে। আমি বুঝতে পারছিলাম রায়বাবু ভীষণ উত্তেজিত হয়ে পড়েছেন, তাই বললাম, এখনই এত কিছু ভেবে ফেলবেন না, আপনি অপেক্ষা করুন, আমায় গোটা ব্যাপারটাকে দেখতে দিন। আচ্ছা, এই যে জেলের ভেতরে যে ছিল, তারা অপরাধী দলের ব্যাপারে কিছু বলেছে? তাদের কোথায় পাওয়া যেতে পারে কিংবা কারোর নাম? গোটা কাজটায় হরিহরের সঙ্গে ছিল তার দুজন বন্ধু, রাঘব আর কার্তিক। কিন্তু এদের কোথায় পাওয়া যাবে সে কথা হরিহর নিজেও বলতে পারবে না। ওদের একটা আড্ডা ছিল, ওই গঙ্গার ধারে একটা ছোট খুপচি মতো হোটেল রয়েছে। ওখানে সন্ধ্যের দিকে ওরা মাঝে মাঝে বসতো। সেখানে বসেই যত দুষ্কর্মের পরিকল্পনা করত। এইসব কথা যে সে নিজেই আমায় বলেছে। পরিবার বলতে ওই বাড়িতে তার বৃদ্ধ মা রয়েছে, তার জন্য ভয় পাচ্ছিল তার মা। কিন্তু সে ভাবছিল তার যদি শাস্তি হয়ে যায় তাহলে তার মায়ের কি হবে। অপরাধী অপরাধ করার পর শাস্তির কথা কিছুই ভাবে না, এসব কথা আরও আগে ভাবা দরকার ছিল। সে যাই হোক, এখন আমাদের হাতে তাহলে রইল এই কার্তিক আর রাঘব। এদেরকে পুলিশ ধরার চেষ্টা করেছিল, তার শাস্তি দেওয়া যাবে। কিন্তু এই হরিহরের মৃত্যুর ব্যাপারটা কি হবে? পোস্টমর্টেম রিপোর্ট আসা পর্যন্ত কি অপেক্ষা করতে হবে? রায়বাবু মুখে কিছু বললেন না, আমার দিকে তাকিয়ে রইলেন। আমি থানার ঘর থেকে বেরিয়ে এলাম, শূন্য লকআপের দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। এই লকআপেই আমি শেষবার, অর্থাৎ 2 দিন আগে হরিহরকে দেখেছিলাম। লকআপের এক পাশে দাঁড়িয়ে গড়াতে হাত রেখে আমার দিকে তাকিয়ে বলেছিল, দারোগা বাবু, বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি। যা করার ওরা করেছে, আমি কিছু করিনি। যদি তুমি কিছু নাই করো তাহলে তোমার সঙ্গীদের নাম বলে দাও, তাদের কোথায় পাওয়া যাবে এবং তোমরা ঠিক কী পরিকল্পনা করেছিলে সমস্ত কিছুই আমাদের বলে দাও, তাহলে তোমার কথা আমি ভেবে দেখতে পারি। কিন্তু দারোগা বাবু, ওরা তো আমাকে ছাড়বে না আমি যদি সব কথা বলে দিই। ওরা আমায় মেরে ফেলবে। হঠাৎ করে হরিহরের বলা সেই কথাগুলো মনে পড়তেই একটা অদ্ভুত চিন্তা এলো। তাহলে হরিহরকে ওই রাঘব আর কার্তিক মিলে খুন করেনি তো? যাতে ওদের নাম এবং আমার সমস্ত পরিকল্পনার কথা পুলিশের কাছে বলে না দিতে পারে। হরিহরের সাক্ষী ছাড়া তো বাকিদের ধরা যাবে না, কারণ যারা ছিনতাই করার চেষ্টা করেছিল তাতে হরিহরকেই দেখা গেছে, বাকি কাউকে দেখা যায়নি। আমি থানা থেকে বেরিয়ে এসে নিজের অফিস ঘরে চুপ করে বসেছিলাম কিছুক্ষণ। ওটা ব্যাপারটাই মনে মনে ভাবতে লাগলাম। ডিপিটিএফ সাহেব যখন আমাকে কথাটা বললেন তখন আমি প্রথমে বিশ্বাসই করতে পারিনি। রায়বাবু বেশ সৎ পুলিশ অফিসার। আজ পর্যন্ত তার নামে এমন কোনো খারাপ রিপোর্টও পাওয়া যায়নি যাতে তাকে অসৎ বলা যায়। তবে ভদ্রলোকের একটাই দোষ, ভদ্রলোক একটু খুম কাতুরে। তাছাড়া তিনি খেতেও ভালোবাসেন। রায়বাবুর বাড়িটা থানা থেকে খুব বেশি দূরে না। তিনি বিকেলের পর বাড়ি চলে যান এবং থানার চেয়ে বেশি বাড়িতেই সময় কাটান। কিন্তু এই প্রথমবার তার থানার লকআপে একজনের অস্বাভাবিকভাবে মৃত্যু হলো। প্রথমে মনে করলাম এই রাঘব আর কার্তিকের ব্যাপারে একটা খোঁজ নিয়ে দেখি, যদি তাদের ব্যাপারে কিছু পাওয়া যায়। তারপর মনে হলো আগে পোস্টমর্টেমের রিপোর্টটা আসুক, তার আগে বরঞ্চ গঙ্গার ধারে ঝুপড়ি হোটেলে এই দুজনের ব্যাপারে একটু খোঁজ নেওয়া যাক। সন্ধ্যের অন্ধকার নামতেই অতি সাধারণ পোশাকে গঙ্গার ধারে ঝুপড়ি হোটেলের কাছে গিয়ে পড়লাম। বাইরের দিকে বেঞ্চ পাতা রয়েছে, সেখানে বসে কিছু লোকেরা গল্পও করছে, কিছু লোকেরা খাওয়া দাওয়া করছে। হোটেলের ভেতরেও বেঞ্চ পাতা, সেখানেও অনেকে রয়েছে। হোটেলটা বেশ পুরনো, মাঝারি ধরনের। মাথার উপর টালি চাপানো রয়েছে। সামনের দিকে মাটির দেওয়ালের সাথে ইট গেঁথে তোলা হয়েছে। রান্নার জায়গায় পাশাপাশি দুটো উনুন জ্বলছিল, তাতে ভাত হচ্ছিল। আর একটা জায়গায় একজন খুন্তি নিয়ে কিছু একটা নাড়ছিল। আমাকে সামনের দিকে যেতে দেখেই একজন বয়স্ক মহিলা বলে উঠল, আমার খাওয়ার মতো কিছুই ছিল না, তবুও বললাম,
রুটি পাওয়া যাবে? রুটি আর মাংস? বয়স্ক মহিলাটি হেসে একজন বৃত্তকোচের কাউকে রুটি আর মাংসের কথা বলে আমায় একটা বেঞ্চে দেখিয়ে দিল। আমি সেখানে গিয়ে বসলাম। একটু পরে রুটি আর মাংসের ঝোল এসে পড়ল। মাংসের ঝোলে রুটি ডুবিয়ে মুখে দিচ্ছি আর এদিক ওদিক তাকিয়ে দেখছি। কার্তিক আর রাঘবকে কিন্তু আমি চিনি না। যদি এখান থেকে কোনো একটা খবর বার করা যায়, খেতে খেতে এদিক ওদিক তাকিয়ে সবার ওপরেই মোটামুটি নজর রেখে চলেছিলাম। বেশ কিছুজনকে সন্দেহজনক বলে মনেও হলো, কিন্তু তারা হয় একা, না হলে বেশ কয়েকজনের সাথে বসে রয়েছে। এদের মধ্যে রাঘব আর কার্তিক কে সেটা কিন্তু দেখে বুঝতে পারলাম না। খাওয়া প্রায় হয়ে এসেছে। সেই বয়স্ক লোকটি আমার কাছে এসে বলল, আর কিছু লাগবে তোমার? না না, আমার আর কিছুই লাগবে না। আচ্ছা, আপনি একটা কথা আমায় বলতে পারবেন? এখানে রাঘব নামের কাউকে আপনি চেনেন? কথাটা শুনে বৃদ্ধ লোকটি আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর সামান্য হেসে মুখ নামিয়ে বলল, কাজ করতে চাও নাকি? আমি অবাক হলাম বৃদ্ধের কথায়। একবার এদিক ওদিক দেখে নিয়ে আবার মুখটা নামিয়ে এনে বলল আমাকে, বুঝতে পারলে না তো? ওই রাঘব কার্তিক এদেরকে সকলে খোঁজে কাজ করানোর জন্য। ওরা এমন অনেক কাজ করে যেগুলো সহজে কেউ করতে পারে না। চুরি ডাকাতি এই সমস্ত কিছু মাঝে মাঝে করে, তবে আরো অনেক কাজ করে। তুমি কি তেমন কিছুই করবে? বুঝতে পারলাম এই লোকটি রাঘব আর কার্তিককে বেশ ভালোভাবেই চেনে। কিন্তু লোকটা হরিহরের কথা বলল কেন? আবার নিজের কাজে মন দিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে এগিয়ে গিয়ে লোকটার খাবারের দাম দিয়ে দিলাম। তারপর লোকটাকে ইশারায় হোটেলের বাইরের দিকে একপাশে ডেকে বললাম, একটা বিশেষ কাজে আমি এখানে এসেছি, কাউকে বলবেন না। আমি আগেই বুঝতে পেরেছি আপনি পুলিশের লোক। পুলিশের লোক মাঝে মাঝে এখানে আসে। আসলে গঙ্গার ধারে এই জায়গাটা নিরিবিলি, তাই এদিকে মাঝে মাঝে অনেকেই আড্ডা দেয়। অনেক অপরাধীরা এখানে আসে। তবে আমি কি করব বলুন? আমার এই হোটেলে সে আসে শুধু, তাছাড়া তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার আর আমার স্ত্রী আর এই দুজন কাজের লোককে নিয়ে আমরা এই হোটেল চালাই। সব কিছুই সহ্য করতে হয় আর কি। কার্তিক, রাঘব ও কার্তিকের দলের আরও একজন ছিল, হরিহর। তার কথা তো আপনি বললেন না। ওকে আর কোথায় পাওয়া যাবে? ও তো পুলিশের হাতে ধরা পড়েছে। ওরা মাসখানেক আগে একটা ডাকাতি করার ষড়যন্ত্র করছিল, তখন আমি একটু শুনেছিলাম ওদের কাছে। তবে কোথায় আর কি ডাকাতি করবে তা আমি জানতুম না। পরে শুনলাম হরিহর নাকি ধরা পড়েছে, তাই ওরা কয়েকটা দিন একটু গা ঢাকা দিয়ে থাকতে চাইছিল। হরিহর ধরা পড়ার পরে ওরা আর আপনার এই হোটেলে আসেনি? না, তারপরে ওরা এদিকে আর আসেনি। বুঝতে পারলাম এই লোকটি বেশ কিছু কথা জানে। ভাষা ভাষা হলেও তার কাছ থেকে অনেক কিছুই বার করা যাবে। তাছাড়া সে আমাকে পুলিশের লোক বলে চিনতেও পেরেছে। তার বয়স আমার থেকে অনেকই বেশি। অভিজ্ঞ দুটো উজ্জ্বল চোখ, মুখে খোঁচা খোঁচা দাড়ি আর মাথার চুল প্রায় সাদা হয়ে এসেছে। খাঁটিয়ে লোক বলে তার চেহারা এখনও ভালো রয়েছে। লোকটা এদিক ওদিক তাকিয়ে নিয়ে বলল, এখানে ওদের পাবেন না। ওদের গোপন আস্তানার কথা আমি কিছু জানি না, তবে হরিহরের বাড়ির কাছে ওদের একটা জায়গা রয়েছে, একটা ভাঙা বাড়ি আছে। সেখানেই ওরা মাঝে মাঝে থাকে। আর ওই চুরি ডাকাতির জিনিসপত্র ওরাও মাঝে মাঝে ওইখানে নিয়ে গিয়ে রাখে। তবে এখন ওরা ওখানে আছে কিনা আমি জানি না। এছাড়া আমি কিছুই বলতে পারবো না। আর লোকটা অনেক কিছুই খবর দিল, তাই আর দেরি না করে একটা নোট বার করে তার হাতে দিলাম। ভেবেছিলাম সে সেটা খুশি মনেই নেবে, কিন্তু সে সেটা ফিরিয়ে দিল। না, এটা নিতে পারবো না। পুলিশের সাহায্যে যদি একটু কিছু করতে পারি তার জন্য টাকা নিতে হবে, এমন কাজ করি না। এই হোটেল চালিয়ে কোনো রকমে আমাদের পেট চলে যায়, ওসব লাগবে না।
হোটেল থেকে বেরিয়ে সোজা বাড়ি এলাম। বেশ রাত হয়েছে, এখন আর কোথাও যাওয়ার দরকার নেই। তাছাড়া আজ সকালেই মৃতদেহ গিয়েছে পোস্টমর্টেমের জন্য। আশা করি কালকের মধ্যেই রিপোর্ট পেয়ে যাব। তারপর না হয় কার্তিক আর রাঘবের খোঁজ নেওয়া যাবে। তাহলে দুটো দিকেই একই সাথে তদন্ত করব। এমনটাই ভেবে সেদিনের মতো বিশ্রাম নিলাম। ডাক্তার বলছে কোনোভাবে শরীরের সমস্ত প্রক্রিয়া বন্ধ হয়ে গেছিল। হার্ট থেকে শুরু করে সবকিছু যেন হঠাৎ করে শরীর কাজ করা ছেড়ে দিয়েছিল, আর তাতেই ঘুমের মধ্যে মৃত্যু হয়েছে। বড়ই অদ্ভুত ব্যাপার, হঠাৎ করে এমনটা কি করে হয়? বাইরে থেকে শরীরে কিছু না ঢুকলে তো এমনটা হওয়ার কথা নয়। ডাক্তারও শরীরে কিছু পেয়েছে? না, কিছু পাইনি। সেটাই তো আশ্চর্যের বিষয়। ডাক্তারও নিশ্চিতভাবে বলছে মৃত্যুটা হয়েছে ঘুমের মধ্যেই। তাই কোনো কিছু দেখে ভয় পেয়ে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাটাও থাকছে না। কিন্তু শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কোনো বিষক্রিয়া নেই। তাহলে খুনটা হলো কি করে? থানায় বসে রায়বাবুর সঙ্গে কথা বলছিলাম। বাইরের চেঁচামেচি শুনে রায়বাবু গলা তুলে ডাকলো, হাবিলদার, হাবিলদার। একটু পরেই একজন হাবিলদার এসে ঘরে ঢুকলো। একটু বিরক্ত গলায় রায়বাবু বললেন, কি হয়েছে? এই বাইরে এত চেঁচামেচি কেন? বড়বাবু, ওই একজন আসামিকে আজ কোর্টে নিয়ে যাওয়া হবে। পরশুদিন বিকালের দিকে তার সঙ্গে একজন দেখা করতে এসেছিল, কিন্তু সে কথা স্বীকার করতে চাইছে না এখন। অথচ আমরা ঠিক জানি তার সঙ্গে একটা লোক দেখা করতে এসেছে। এখন লোকটা বলছে তার সঙ্গে যে দেখা করতে এসেছিল তাকে নাকি সে চেনেই না। সে মিথ্যে কথা বলছে বড়বাবু। আদালতে তোলা হলে সেই সমস্ত কিছু তো সেখানে জানাতেই হবে। আরে মিথ্যে বলুক আর সত্যি বলুক, দেখা করতে এসেছে সেটা এত বড় ব্যাপার নয়। ছেড়ে দাও, আরো সব ছেড়ে দাও তো। তুমি আদালতের জন্য রওনা হয়ে যাও। যে দেখা করতে এসেছিল তাকে দিয়ে যদিও কোনো কিছু... যেটা বলছি সেটা করো, পাঠিয়ে দাও। চুপ করে ব্যাপারটা শুনছিলাম। এবার কি একটা মনে হতে হাবিলদারকে বললাম, একটু দাঁড়াও। যে অপরাধীর কথা বলছো তার সাথে যে দেখা করতে এসেছে তার সাথে আমি একবার কথা বলতে চাই। আরে দারোগা বাবু, এইসব ছোট ছোট ব্যাপারে কি প্রয়োজন মাথা ঘামানোর? হ্যাঁ, আরে আমরা রয়েছি তো বড় একটা সমস্যা নিয়ে। ওর সঙ্গে কেউ দেখা করতে এসেছে না এসেছে তাতে কি আসে যায়? রায়বাবু, যদি আপনি সমস্ত ব্যাপারটা বুঝে নিতে পারতেন তাহলে আমার এখানে থাকার প্রয়োজনই ছিল না। তাহলে নিশ্চয়ই বড় সাহেব আমায় এখানে আসতে বলতেন না। তাই আপনি আপনার কাজ করুন না, আমায় আমার কাজটা করতে দিন। আপনি পোস্টমর্টেম রিপোর্টটা ভালো করে দেখুন, যদি আর কিছু বের করা যায় সেখান থেকে। আমার কথায় রায়বাবু কেমন যেন মিইয়ে গেলেন। ইশারায় হাবিলদারকে আমাকে নিয়ে যেতে বললেন। বাইরে বেরিয়ে দেখি একজন অপরাধীকে পাকড়াও করা হয়েছে। তাকে একপাশে দাঁড় করানো হয়েছে। বাইরে গাড়ি তৈরি, এক্ষুনি তাকে নিয়ে যাওয়া হবে। আমি বেরিয়ে আসতে আমাকে দেখে সে একটু ভয় পেল, আবার আগের মতোই কাঁদো কাঁদো গলায় বলল, আপনিও বলুন, আপনিও ওই কথাই বলুন। তবে আমি সত্যি বলছি ওই লোকটা আমার সঙ্গে দেখা করতে আসেনি। ওই লোকটাকে আমি চিনি না। আমি তোমায় কিছু বলছি না, তবে তুমি আমায় একটা কথা বলো তো। সত্যি সত্যি লোকটা যদি তোমার সঙ্গে দেখা করতে না আসে তাহলে হাবিলদাররা যে তোমার কথাই বলেছে। বাবু, আমি সত্যি কথা বলছি। ওই লোকটাকে আমি কখনো দেখিনি। তোমার বাড়ি কোথায়, আর কি কারণে তোমায় গ্রেপ্তার করা হয়েছে? আমার বাড়ি শিয়ালদার কাছে। বাবু, আমি কিছু করিনি। শুধু পথের লোকেরা আমায় চোর বলে দাগিয়ে দিলে। তারপর সবাই মিলে মারধর করে পুলিশের হাতে তুলে দিল। পুলিশ আমায় ধরে নিয়ে এলো এখানে। আজ আদালতে তোলা হবে, কিন্তু আমি জানি বাবু আমি ছাড়া পেয়ে যাবে। আমি তো কিছু অপরাধ করিনি বলুন। প্রত্যেক অপরাধীই এমন কথা বলে। অকারণে পুলিশ তাকে ধরবে না। তাছাড়া মানুষের তো আর অঢেল সময় নেই যে একজনকে ছিনতাইবাজ বলে অকারণে পুলিশের কাছে ধরিয়ে দেবে। আমি সেদিকে পাত্তা না দিয়ে বললাম, আচ্ছা, যে লোকটা তোমার কাছে এসেছিল সে তোমায় কিছু বলেনি? মানে তোমার জেলের কাছে এসে দাঁড়িয়েছিল তো? আগে দাঁড়িয়েছিল। আমার জেলের কাছে এসে আমার সঙ্গে কথা বলছিল, কিন্তু আমি তাকে চিনি না। আমি কি কথা বলবো? তারপর সে পাশের জেলের কাছে চলে গেল, আবার আমার জেলের কাছে এসে দাঁড়ালো। আমি তাকে চিনতেই পারলাম না। একসময় সে যেন ভুল করেছে
এমন সময় আমার জেলের সামনে থেকে বাইরের দিকে চলে গেল। তার কথা শুনে আমি যেন একটু অবাকই হলাম। বললাম, তোমার পাশের জেলে? তোমার পাশের জেলে তখন কে ছিল বলো তো? ওই তো, ওই যে লোকটা জেলের মধ্যে মারা গেল, ওই লোকটাই ছিল। তবে ওই লোকটা কিন্তু সত্যি সত্যিই ছিনতাই করেছিল। ও বাবা, ওর কথা শুনেই আমি বুঝতে পেরেছিলাম। যখন লোকটা তোমার জেলের কাছে আর ওই পাশের জেলের কাছে দাঁড়িয়েছিল, তখন আশেপাশে হাবিলদার ছিল? বলতে পারবো না, দুজন তো ছিল। তবে তারা এদিকে দেখছিল কিনা তা জানি না। ভেতর থেকে তো বাইরে দেখা যায় না ভালোভাবে। তবে যতদূর মনে পড়ছে, আমাদের কেউ দেখছিল না। আচ্ছা, যে লোকটা এসেছিল তাকে তুমি চিনতে পারবে? আমার মনে ততক্ষণে একটি অদ্ভুত চিন্তা মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। রায়বাবু তখন এসে পড়েছে। আমার কথাবার্তা শুনে সেও একটু চিন্তিত। এতক্ষণ পরে অপরাধীটা বোধ হয় আমার কথায় একটু ইতস্তত বোধ করল। এতক্ষণ সে সহজভাবেই উত্তর দিচ্ছিল, কিন্তু রায়বাবুকে দেখে সে যেন একটু ভয় পেয়ে গেল। তারপর আবার বলল, আমি কিছু করিনি বাবু, আমাকে ছেড়ে দিন, আমি সত্যি কথা বলছি। দেখো, যদি তুমি সত্যি কিছু করে থাকো তাহলে তার শাস্তি তোমায় পেতেই হবে। আর যদি তুমি কিছু না করো তাহলে আদালতে তুমি ঠিক ছাড় পেয়ে যাবে। তা নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। তবে যে কথাটা তোমায় বললাম সেটা আগে বলো। সেই লোকটাকে তুমি আবার দেখলে চিনতে পারবে? খুব পারবো। লোকটার গালের কাছে একটা কাটা দাগ ছিল। রায়বাবু, আপনি তখন কোথায় ছিলেন? সেদিন সন্ধ্যের দিকে আমি একটু ওই তাড়াতাড়ি বাড়ি চলে গেছিলাম, একটা কাজ ছিল আর কি। আচ্ছা বেশ, তোমায় আদালতে তো পেশ করতেই হবে। তুমি যাও। তোমার যদি কোনো দোষ না থাকে তাহলে তুমি ছাড়া পেয়ে যাবে। তবে তোমায় আমাকে সাহায্য করতেই হবে ওই লোকটাকে চিনিয়ে দিতে। সাহায্য করবে তো? দেখো, যদি তোমার এই ছিনতাইয়ের চেষ্টার জন্য শাস্তি হয় তাহলে সেটা খুব বেশি দিন হবে না, 1-2 মাসের জেল হবে। যদি তুমি আমায় সাহায্য করো তাহলে তোমার সেই শাস্তিটাও আমি কমিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এতক্ষণ পরে তার মুখে একটা হাসি ফুটল। সে দুটো হাত বাঁধা অবস্থাতেই হাত তুলে বলল, আপনি যখন এত কথা বলছেন বাবু, আমি আপনাকে মিথ্যে কথা বলবো না। একবার পকেট মারতে গিয়েছিলাম আমি, কিন্তু বড্ড খিদে পেয়েছিল, তাই আসলে যেখানে কাজ করতাম। এসব কথা এখন শোনার সময় নেই, এসব কথা পরে শুনবো। আদালতে পাঠাবার ব্যবস্থা করুন। তবে এর উপরে নজর রাখবেন, কিন্তু আমাদের প্রয়োজন হবে ওকে। আমার মনে হয় নিশ্চয়ই কেউ একজন এমন এসেছিল যে হরিহরের কাছে গিয়েছিল আমাদের চোখ এড়িয়ে। কিন্তু সেটাও যদি হয় তাহলেও তো সমস্যা। আমরা তো হরিহরের শরীরে কিছু পাচ্ছি না। রায়বাবু, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, এমন অনেক বিষ রয়ে গেছে যেগুলোর সন্ধান আমরা এখনো করে উঠতে পারিনি। তাই সেই সমস্ত বিষ শরীরে থাকলে সেগুলো পোস্টমর্টম রিপোর্টে ধরা পড়বে না। অপরাধী যদি তেমন কোনো বিষ কাজে লাগায় তাহলে আপনি ধরবেন কি করে? পোস্টমর্টম রিপোর্টে কিন্তু আরো একটা ব্যাপার আছে। এই হরিহর মাদকাসক্ত ছিল, তাছাড়া সে বেশ নেশা করত। ধূমপান ছাড়াও অন্যান্য নেশাও সে করত। মানে এই দলটা খুব একটা ছোটোখাটো ছিল না। তারা যেমন ছিনতাই করত তেমন অন্য কোনো কাজও করত। ওই কথা বলতে বলতেই হঠাৎ ওই বৃদ্ধর কথা মনে পড়ে গেল। সেই বৃদ্ধ আমাকে বলেছিল আমি রাঘব আর কার্তিককে দিয়ে কোনো কাজ করাতে চাই কিনা। কি কাজের কথা বলছিল সে তা আমি ভেবে নিয়েছিলাম যে চুরি কিংবা ছিনতাই। এখন মনে হচ্ছে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। রায়বাবু, দেখুন, আমায় একটা অন্য খবর জোগাড় করতে হবে। আর তুমি নিশ্চিত তো ওই লোকটার গালে একটা কাঁটা দাগ ছিল? অপরাধী এবং হাবিলদার দুজনেই মাথা নাড়িয়ে সম্মতি জানালো। যে লোকটা এসেছিল তার গালে ছিল একটি কাঁটা দাগ। একটা অদ্ভুত সম্ভাবনা আমার মাথায় বারবার আসছিল। আর সেটা যদি সত্যি হয় তাহলে আমার একটা মাত্র খটকা যে মৃত্যুটা হলো কিভাবে। তাহলে কি খাবারে কিছু মিশিয়ে দেওয়া হয়েছিল, নাকি হরিহর নিজেই আত্মহত্যা করেছে? কিন্তু যে পুলিশের সমস্ত কথা বলার জন্য রাজি ছিল সে হঠাৎ আত্মহত্যাই বা করতে যাবে কেন? আর হরিহর নিজেই তো বলেছে তার বাড়িতে বৃদ্ধ মা রয়েছে। তাহলে মাথায় কিছুই আসছিল না। আমি থানা থেকে বেরিয়ে রওনা দিয়েছিলাম গঙ্গার পাড়ে সেই হোটেলটার উদ্দেশ্যে। দেখুন বাবু,
আমি ভেবেছিলাম আপনি আসলে ওই রাঘব আর কার্তিকের খোঁজে এসছেন, তাদের দিয়ে কাজ করাবেন বলে। এমন অনেক কাজ ওরা করে থাকে। ওরা এমন অনেক নেশার জিনিস এখানে ওখানে আচার করে দেয়, যেগুলো পুলিশের হাতে পড়লে ওরা জেল খাটবেই খাটবে। তাদের মধ্যে অনেক কিছু আছে যেগুলো দেশের বাইরে থেকে আসে। মানে আপনি ড্রাগস আর অবৈধ নেশার জিনিসের কথা বলছেন, কিন্তু দেশের বাইরে থেকে আসে সেই সমস্ত ওরা কোথায় পায়? তা তো আমি জানি না, তবে এইখানেই মাঝে মাঝে ওদের সঙ্গে অনেকে আসে। তাদের মধ্যে 2-1 জনকে দেখে এদিককার বলে মনে হয় না। তারা হয় ওই নেশার জিনিস দিয়ে যায়, না হলে ওরা তাদের কাছেই বিক্রি করে। তাই মাঝে মাঝে ওদের খোঁজে এখানে অনেকে আসে। পুলিশ ছাড়াও তারাই ওদের খদ্দের। তার মানে এই 3 জনের দলটা ছিনতাই ডাকাতি ছাড়া এসব বিক্রির কাজও করে। কিন্তু হরিহর ধরা পড়ে যাওয়ার পরে ওদের এখন কাজকর্ম সব সময় বন্ধ আছে। খালি 1 জন এসেছিল ওর খোঁজে। হরিহরের জন্য ওদের সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে আছে কেন? আরে ওই তো এই সমস্ত কাজকর্মগুলো করতো, সব কিছু পুরো নখদর্পণে ছিল। বাকিরা ওকে সাহায্য করত সাথে থেকে। তেমনি হরিহর ছিল এই সমস্ত কিছুর মাথায়। বৃদ্ধ মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই আমি অবাক হলাম। অথচ আমি ভেবেছিলাম হরিহর ছিল ওদের সাঁকরেত। হরিহর ওদের দুজনের হয়ে কাজ করত। হরিহরের বাড়ির কাছে যে পরিত্যক্ত বাড়িটার কথা আপনি বললেন, সেখানে গেলে ওদের পাবো। আরেকটা কথা, এই কার্তিক আর রাঘবের মধ্যে কারোর গালের কাছে কাঁটা দাগ আছে? হ্যাঁ, কার্তিকের গালের কাছে কাঁটা একটা দাগ আছে, কিন্তু আপনি কি ওদের চেনেন? না, একজন খবরির মাধ্যমে জানতে পেরেছি। এবার ওদের দুজনকেই ধরতে হবে। এমন একটা কাজ যে ওরা করছে তা তো আমি জানতামই না। নেশাদ্রব্য বিক্রি করা এবং চোরাপথে সেগুলোকে চালান করা একটা বড়সড় ক্রাইম। ছিনতাই করতে গিয়ে ওরা ধরা পড়লেও তার চেয়ে বড় ক্রাইম এটা। যদি এর মধ্যে ওরা কেউ আপনার হোটেলে আসে, তাহলে আপনি আমায় খবর দিতে পারবেন? খবর তো দিতে পারবো না, তবে ওরা এলে না হয় ওদের কাছ থেকে চিনি নিব ওরা এখন কোথায় থাকছে। বৃদ্ধের সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলে আমি আবার অফিস ঘরে ফিরে এলাম। মাথার মধ্যে 2টো প্রশ্ন চলতে লাগলো। যদি হরিহর এদের সব কিছুর মূলে থাকে, তাহলে হরিহরকে ওই কার্তিক মারল কেন? আর দ্বিতীয় প্রশ্ন হলো, হরিহরকে কার্তিক মারল কিভাবে? সত্যি কি এটা একটা খুন, নাকি কার্তিক হরিহরের সঙ্গে এমনিই গিয়েছিল দেখা করতে? ইচ্ছে করেই তার পরিচয় দেয়নি যাতে অন্য কেউ সন্দেহ করতে না পারে। তাহলে হরিহরের খুনটা হলো কোন পথে? কোন পথে বন্ধ জেলের ওপারে হরিহরের মৃত্যু নেমে এলো? হঠাৎ করে মাথার মধ্যে একটা অদ্ভুত সম্ভাবনা এলো। তাড়াতাড়ি থানায় টেলিফোন করলাম। অপর প্রান্ত থেকে টেলিফোন ধরলেই বলে উঠলাম, আচ্ছা রায়বাবু, এই হরিহরের মৃতদেহ তার জেল থেকে বার করে নিয়ে যাওয়ার পরে তার জেল পরিষ্কার করা হয়েছিল? মানে সেখান থেকে কিছু পাওয়া গেছে? সত্যি বলতে দারোগাবাবু, ওই মৃতদেহ বের করে নিয়ে যাওয়ার পর সেই সেলে তো আর কাউকে রাখার দরকার হয়নি। এখন 3টে সেলই ফাঁকা। পরিষ্কার তো করা হয়নি। কেন বলুন তো? বেশ হয়েছে। তাহলে একবার হরিহরের ঘরে আপনি যান, গিয়ে দেখুন সেখানে কিছু পান কিনা আশেপাশে, কিংবা হরিহরের জেলের পিছনের দিকে, অর্থাৎ দেয়ালের কাছে কোথাও। জেলের বাইরে কিছু ফেলে দেওয়ার মতো জায়গা নেই তো? না, ওই হাওয়া পাসের জন্য একটা জানলা আছে, তবে সেটা অনেকটা ওপরে। আগে জেলে দেখুন, জেলে কিছু পান নাকি। কোনো কাগজ কিংবা ছোট প্যাকেট কিছু একটা যদি পান, তাহলে জেলের ওই জানলার পেছনের দিকে যদি কিছু ছুঁড়ে ফেলা হয়, তাহলে সেটা সেখানে পড়ে থাকতে পারে। সেখানটায় খুঁজুন। কি হয়েছে মানে দারোগাবাবু যদি একটু বলেন। এখন বলার মতো সময় নেই। ওই জেলে কিংবা ওই জানলার পেছনের দিকে কিছু একটা পাওয়া যেতে পারে, এমন কিছু একটা যেটা আমাদের এই কেসে সবচেয়ে বড় প্রমাণ হবে রায়বাবু। তাড়াতাড়ি করুন, দেরি করবেন না। মনে রাখবেন, যদি মৃত্যুটার আসল কারণ বাইরে বার করা না যায়, তাহলে কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা আপনার। রায়বাবুকে এমন কথা বলার ইচ্ছে আমার ছিল না,
কিন্তু এটা তাকে মনে করিয়ে দিলে এই কথাটা তাকে মনে করিয়ে দিলে তিনি কাজটা ভালোভাবে করবেন। তিনি তাড়াতাড়ি টেলিফোন রেখে কাজ করতে চলে গেলেন। আধ ঘন্টা পরে আবার রায়বাবুর টেলিফোন পাওয়া গেল। একটু উত্তেজিত গলাতেই তিনি বললেন, আপনার কথা মতো কিছু পাওয়া যায়নি দারোগা বাবু। পাওয়া যায়নি? কিন্তু এমন একটা অদ্ভুত ব্যাপারই বা কি করে হলো সেটাই তো বুঝতে পারছি না। কি ব্যাপার? জেলের মধ্যে সাদা রঙের কাগজ কেউ একদম ছোট ছোট করে কুচিয়ে দেওয়ালের গায়ে লাগিয়ে রেখেছে। মনে হয় কোনোভাবে সে কাগজের টুকরোগুলো ছোট ছোট করে ছিঁড়ে দেওয়ালের ফাটলগুলোর মধ্যে চেপে বসিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এগুলো এখন ওখানে রয়ে গেছে, তবে খুব ভালোভাবে নজর না করলে সেটা বোঝা যাবে না। এই কথায় প্রথমবারের মতো আমার মুখে একটু হাসি ফুটল। এই কেসে প্রথমবারের মতো এমন একটা সূত্র পেলাম যেটা এই তদন্তের শেষ পর্যন্ত আমাকে নিয়ে যেতে পারে। এবার কিন্তু আর রায়বাবুর উপর রাগ করা গেল না। সামান্য হেসে তাকে বললাম, ওই জেলের মধ্যে যেন আর কেউ না যায়। কাগজগুলোই আপনি হাত দেননি তো? কি যে বলেন, আপনার কথা শুনে বুঝতে পেরেছি এটা বেশ গুরুত্বপূর্ণ। ওখানে হাত দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ফরেন্সিক টিমকে টেলিফোন করে ডেকে আনুন, ওই কাগজগুলোকে একবার পরীক্ষা করাতে হবে। কিন্তু এই কাগজগুলোর মধ্যে থেকে কিছু পাওয়া যাবে কি দারোগা বাবু? ওই কাগজগুলোই হলো হরিহরের মৃত্যুর অস্ত্র। ওই অস্ত্র সে নিজের হাতে ওই জেলের দেয়ালের মধ্যে রেখে গিয়েছে, হয়তো আমাদের জন্যই, নিজের অজ্ঞাতে। দারোগা বাবু, আপনি যে কি বলেন তার বেশিরভাগ কথাই আমি বুঝতে পারি না। আপনি যখন বলছেন তখন সেই কাজই আমি করছি, কিন্তু কিছু পাবো বলে তো মনে হয় না। এরপরেই তিনি ফরেন্সিক টিমকে ফোন করে আমার কথা মতোই কাজ করেছিলেন। পরদিন সকালে ফরেন্সিক রিপোর্ট খুব দ্রুতই পাওয়া গেল। কারণ যাতে রিপোর্টটা দ্রুত পাওয়া যায় তার জন্য আমি বড় সাহেব ডিপিটিয়ারের সঙ্গে একবার কথা বলেছিলাম। পরদিন কিন্তু আমি অন্য একটা কাজ করলাম। বেশ কয়েকজন পুলিশকে নিয়ে ওই হরিহরের বাড়ির আশেপাশে পরিত্যক্ত বাড়িটাকে খুঁজে বের করলাম। তবে সমস্তটাই আমরা করেছিলাম সন্ধ্যের দিকে। সন্ধ্যের দিকে পরিত্যক্ত বাড়ির আশেপাশে পুলিশের ওত পেতে রয়েছে, অপেক্ষা করছে একটা কিছুর জন্য। পুলিশের দলে মোটে ছিল 4 জন। তাদেরকে আজকে কাজের সমস্ত কিছু বুঝিয়ে আমি আস্তে আস্তে সেই বাড়িটার ভেতরের দিকে গেলাম। পেছনের দিকের জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছি। দুপাশে সামান্য জঙ্গল। বাড়িটা যে পরিত্যক্ত তা সকালেই দেখতে পেয়েছি। আশেপাশে দুজনের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি যে ওরা এই বাড়িতেই আছে। বাড়িটার পেছনের দিকে জানলার কাছে আছে। ভেতরের দিক থেকে ফ্যাসফ্যাসে গলায় শুনতে পেলাম, কি করা যায় বলতো? হরিহর যাদের সঙ্গে কাজ করতো ওদের অনেকেরই নাম আমার জানা, অনেক জায়গাও আমার চেনা, কিন্তু হরিহরের বদলে আমাদের সঙ্গে তারা কি ব্যবসা করবে? আগে তুই ভুল করছিস। হরিহরের কথা আমরা বলবো কেন? আলাদা করে আস্তে আস্তে নতুন করে ব্যবসা শুরু করব। কতবার হরিহরকে বললাম এই পথে যখন এসেছি তাহলে ডাকাতির ব্যাপারটা ছেড়ে দিই, না সে তো আমার কথা শুনলে না। ওই দোকানে চুরি করতে গিয়েই তো। পুলিশ আমাদের ধরতে পারবে না, জেলের ভেতর ঢোকে এমন একটা কাজ করে এসেছি। আরে তুই ভাবছিস কেন? পুলিশ কেন, পুলিশের বাপেরও 7 দিনেই বুঝতে পারবে হরিহরের শরীরে বিষ গিয়েছে। ও বিষ তো এখানকার নয়। তাহলে তুই বল, এই বিষ এখানকার পুলিশ উদ্ধার করবে কি করে? আরে ওটা তো পুরো বিষ নয়, নেশা করার জিনিস। একটু বেশি নেশা করেই হরিহর, কিন্তু হরিহর বুঝতে পারল না। এবার ঘরের ভিতর দুটো ছায়ামূর্তিকে দেখা গেল। একটা মোমবাতি জ্বলছে, সেই মোমবাতির আলোয় একজন হেসে উঠল। দুটি নেশা না করেছিল হরিহর, হাতের কাছে পেয়ে আর ভেবেচিন্তে দেখেনি, ব্যাস তাতেই খেল খতম। সে আমি বুঝতে পেরেছিলাম যে হরিহর সব কিছুই বলে দেবে, আর তাই তো তোকে পাঠিয়েছিলাম গোটা ব্যাপারটা জানতে। যদি হরিহর পুলিশের কাছে সব কথা না বলতো তাহলে তো আর তোকে ওটা দিতে বলতাম না। বলে দেবে বলেছিল বলেই তো হরিহরকে মারতে হলো। কিন্তু হরিহর মরতে মরতে তোমাদের ফাঁসিয়ে দিয়ে গেল। কথাটা বলে আমি অন্ধকার ঘরের ভেতরে বন্দুক তাক করলাম। ঘরের ভেতর সঙ্গে সঙ্গে ওরা দুজনের কেমন যেন হতভম্ব হয়ে গেল। তারপর রাঘবের বাহাতে উঠে এলো একটা ছুরি। ছুরির সামনের দিকটা বাগিয়ে ধরে সে বলল, খবরদার খবরদার সামনে এগোবে না, খবরদার।
কোনো লাভ নেই রাঘব, গোটা বাড়িতেই পুলিশ আছে, চারপাশ থেকে ঘিরে রেখেছে। কথাটা বলে আমি একটা শীষ দিতেই 4 জন পুলিশের দল আস্তে আস্তে বাড়ির চারিদিক ঘিরে ফেলল। তাদের সকলের হাতেই টর্চ রয়েছে। টর্চের আলোটা বাড়ির চারিদিকে এসে পড়ল ওদের মুখে। আমার হাতে টর্চও ছিল। টর্চের আলো ওদের চোখে মুখে ফেলতে দুহাত দিয়ে ওরা মুখ ঢাকলো। ঠিক তখনই রাঘবের হাতে ছুরিটা ছিটকে এলো আমার দিকে। আমি সঙ্গে সঙ্গে একপাশে সরে যেতেই ছুরিটা গিয়ে লাগলো পেছনের দেওয়ালে। আমি রিভলভার তুলে বললাম, ভালোই ভালোই নিজেকে পুলিশের হাতে তুলে দাও রাঘব। কার্তিক বেশ ভয় পেয়ে গিয়েছিল। ভয় পেয়ে সে দেওয়ালের একপাশে সরে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। এত সহজে যে আমায় ধরা যাবে না। আমি হরিহরের মতো এত সহজে ধরা দেব না। মুহূর্তের জন্য কি যেন একটা হয়ে গেল। আমি টর্চের আলোটা কার্তিকের দিকে ঘুরিয়েছি, আর তার মধ্যেই নিজের জামার পকেট থেকে কি একটা যেন বার করে রাখো মুখে ফেলল। আর সঙ্গে সঙ্গে তার চোখ দুটো যেন উল্টে গেল। গোটা শরীরটা একবার থরথর করে কেঁপে একদম স্থির হয়ে গেল। কার্তিক চিৎকার করে উঠল, রাঘব, রাঘব! আমার ইশারায় ততক্ষণে পুলিশের দল ঘরের ভেতর ঢুকে পড়েছে। আমিও তাড়াতাড়ি সামনে এগিয়ে গিয়েছি। রাঘবের চোখ একদম উল্টে গেছে, মুখ থেকে ফেনা বেরোচ্ছে। আমি তাকে তাড়াতাড়ি তোলার চেষ্টা করলাম, কিন্তু বুঝতে পারলাম যে তাকে আর বাঁচানো যাবে না। তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়েই পুলিশের গাড়িতে তাকে হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়া হলো। কিন্তু কিছুতেই কিছু করা গেল না। রাঘব মারা গেল। তার শরীরে যে বিষ প্রবেশ করেছে সেটা বোঝা গেল, কিন্তু বিষটাকে ধরতে পাওয়া গেল না। কার্তিক ধরা পড়েছিল। সে বেশ ভয় পেয়েছিল। এদিকে যে লোকটা ছিনতাই ও পকেট মারামারির জন্য ধরা পড়েছিল সে বেকসুর খালাস হয়ে গিয়েছিল। শিয়ালদার কাছে তার বাড়ি থেকে তাকে তুলে এনে কার্তিককে শনাক্ত করা হলো। সেই হাবিলদার এবং সে দুজনেই জানালো এই লোকটা এসেছিল তাদের জেলের কাছে। গোটা কেসটা একটা সোজা পথে চলে এলো। রায়বাবু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। থানায় বসে রয়েছে। রায়বাবু এসে আমাদের দুজনের সামনে চায়ের কাপ এবং রায়বাবু একটা স্বস্তির হাসি এসে বললেন, সত্যি বলছি দারোগাবাবু, আরে আপনি না থাকলে তো আমি আর কিছুই বুঝতে পারতাম না। জেলের মধ্যে অস্বাভাবিক একটা মৃত্যু হয়েছে। হাবিলদাররা নিজেদের মধ্যে বলা বলি করছিল ওই ছেলেটা নাকি ভালো নয়। এখনই একটা ভূতের গল্প চালু হয়ে যাচ্ছিল আর কি। এটাই হয় রায়বাবু, যেখানে আমাদের বুদ্ধি চলে না সেখানে আমরা ব্যাপারটাকে অলৌকিক স্থান দিয়ে ফেলি। তবে আমার প্রথম থেকেই মনে হয়েছিল এর পেছনে নিশ্চয়ই মানুষের হাত আছে। কিন্তু আপনি ধরলেন কি করে বলুন তো? হ্যাঁ দারোগাবাবু? দেখুন রায়বাবু, প্রথম থেকেই আমি সন্দেহ করেছিলাম বাইরে থেকে কিছু একটা ভেতরে এসেছে, অথচ পোস্টমর্টম রিপোর্টে শরীরে বিষ পাওয়া যায়নি। শুধু জানা গিয়েছে সে মাদকাসক্ত এবং অনেক কিছুই নেশা করত। নেশার জিনিস এমন একটা জিনিস যা মাঝে মাঝে অতিরিক্ত পরিমাণে শরীরে প্রবেশ করলে তার মৃত্যুটা ডেকে আনে। তাছাড়া হরিহরের মৃত্যু হয়েছিল ঘুমের মধ্যে। ঘুমের মধ্যে তার সমস্ত শরীরের মধ্যে ক্রিয়া বন্ধ করে দিয়েছিল। তাই আমার ধারণা হলো নেশার কোনো একটা জিনিসও এমনটা হতে পারে। বাইরে থেকে কে ভেতরে আসতে পারে সে ব্যাপারটা নিয়ে খুঁজতে শুরু করলাম। আর তখনই সেদিন আদালতে যাওয়ার সময় ওই অপরাধী যাকে তোমরা ধরেছিলে লোকটা ঝামেলা শুরু করলো। তারপরই তার কাছ থেকে জানা গেল যে একজন তার জেলের কাছে এসেছিল, কিন্তু তাকে সে চেনে না। যে তাকে চেনে না সে তার সঙ্গে দেখা করতে আসবে কেন? সেই লোকটা কিছুক্ষণের জন্য পাশের জেলের কাছে অর্থাৎ হরিহরের কাছে গিয়েছিল। অর্থাৎ যে এসেছিল সে নিজেকে হরিহরের চেনা বলে পরিচয় দিতে চায়নি। সে তাকে ওই লোকটির সঙ্গে পরিচিত বলে পরিচয় দিতে চেয়েছিল। কিন্তু এই লুকোচুরি কেন? তাহলে কি সে এমন কোনো কারণে এসেছিল যেটা বাইরে প্রকাশ পেয়ে গেলে তার বিপদ হতে পারে? সঙ্গে সঙ্গেই বুঝতে পারলাম হরিহর ঠিক তখনই বলেছিল সে তার সঙ্গীদের কথা এবং তাদের সমস্ত পরিকল্পনার কথা বলে দেবে। তাহলে তার সঙ্গে সঙ্গেও বাকিরাও ধরা পড়বে। সেটা বুঝতে পেরেই কেউ তার ক্ষতি করল না তো। এই ব্যাপারে তার সঙ্গীদের খোঁজ নিতে শুরু করলাম। আর তখনই জানতে পারলাম হরিহর যে কারণে ধরা পড়েছে সেটা একটা সামান্য কারণ। সে ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে, কিন্তু তারা তার চেয়েও বড় অপরাধ করে চলেছে। এর চেয়েও বড় অপরাধ? কি অপরাধ? নেশার জিনিস আর মারাত্মক কিছু বিষ
যেগুলো বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন নেশার কাজে লাগায়, সেগুলো চোরাচালান। সর্বনাশ! কিন্তু হরিহরকে দেখে তো এমন মনে হয়নি যে সে এমন একটা কাজ করতে পারে। তাকে তো আর 5টা সাধারণ অপরাধীর মতোই মনে হয়েছিল। আমি তো ভেবেছিলাম চুরি করতে গিয়ে সে ধরা পড়ে গেছে। হরিহরকে আমি ধরেছিলাম রায়বাবু। একটা দোকানে ডাকাতি করতে গিয়েছিল সে। সেখানে কোনোভাবে আশেপাশের লোকেদের তৎপরতায় তাকে ধরা যায়। হরিহর ছুরি চালিয়েছিল, তাতে একজনের সামান্য আঘাতও লাগে, আর তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়। গোটা কেস আমি তদন্ত করছিলাম, আর তাই ডিবেটিয়ার সাহেব যখন জানতে পারলেন হরিহর জেলের মধ্যেই মারা গেছে আর তার মৃত্যুটা অদ্ভুতভাবে হয়েছে, তখন আমায় ডেকে পাঠালেন। বুঝলাম, কিন্তু হরিহরের মৃত্যুটা কি করে হয়েছিল? দেয়াল থেকে পাওয়া সেই কাগজের ছোট্ট টুকরোগুলোই তার মৃত্যুর কারণ। হ্যাঁ, কি যে বলেন না দাদা, ওই কাগজগুলো মৃত্যুর কারণ কি করে হবে? কাগজগুলোই হরিহরের মৃত্যুটাকে ডেকে এনেছিল। ওই কাগজের পুড়িয়াতে এমন একটা তীব্র বিষ ছিল যা দিয়ে ও নেশা করত। পরে কার্তিক এই সমস্ত কথাই স্বীকার করেছে। তবে নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত এই বিষ শরীরে গেলে খিদে তেষ্টা সবকিছুই মিটে যায়, আর তখন ভীষণ ঘুম পায়। হরিহর ওই নেশাই করত, প্রতিদিন সে তার নেশা করত, এবং এই কারণেই 2 দিন থানায় থাকার সময় সে কিছুই খায়নি, এমনকি ঘুমোতেও পারেনি। সেদিন ওই নেশার জিনিসটা তাকে দিয়ে যাওয়ার পরে সে সকলের অলক্ষ্যে রাতের দিকে নেশাটা করে, যাতে ভালোভাবে ঘুমোতে পারে। নেশা করার পরে সে ঘুমোতে গিয়েছিল, কিন্তু ইচ্ছে করে রাঘব তার মধ্যে বিষের পরিমাণটা বাড়িয়ে দিয়েছিল। তাড়াহুড়ো এবং অনেক দিনের নেশা না করার জন্য হরিহর অত কিছু মাথায় না রেখেই নেশাটা করবে, আর তাতেই ঘুমের মধ্যে তার মৃত্যু ঘটবে। তাতে রাঘব আর কার্তিক দুজনেই পুলিশের হাত থেকে বেঁচে যাবে। এটাই তাদের উদ্দেশ্য ছিল। কিন্তু তাহলে পোস্টমর্টম রিপোর্টে কিছু বের হলো না কেন? যে বিষ এখনো আমাদের এখানে আবিষ্কার হয়নি, সে বিষ আমরা খুঁজে পাবো কি করে বলুন তো? দুনিয়াতে তো এমন অনেক খনিজ এবং রাসায়নিক দ্রব্য রয়েছে যা এখন আবিষ্কার করা হয়নি। তাই বলে কি সেগুলো নেই? নিশ্চয়ই আছে। আমাদের রক্তে এখনো অনেক কিছুই আছে যেগুলো আমরা পুরোপুরি আবিষ্কার করতে পারিনি। এই বিষটাও তেমনই। এই বিষ পাওয়া যায় আফ্রিকায়, যার নাম কিরকি। সেখানকার পুলিশি ব্যবস্থা এবং ফরেন্সিক টিম যদি উন্নত হয়, তাহলে তারা এই বিষটা খুঁজে বার করতে পারবে, কিন্তু আমরা পারব না। আপনি জানেন রায়বাবু, ধুতরা ফুলের বীজ থেকে এক ধরনের বিষ খুঁজে বার করা যায়। সেই বিষ আফ্রিকার লোকেরা কিংবা আমেরিকার লোকেরা খুঁজে বার করতে পারবে না, কারণ ধুতরা ফুল যদি তাদের কাছে না থাকে তাহলে তারা সেই বিষ বার করবে কিভাবে? আর সেই সুযোগটাই রাঘব নিয়েছিল। সে জানত এই বিষ খুঁজে পাওয়া যাবে না। এমনকি রাঘবের মৃত্যু আমাদের চোখের সামনে হয়েছে, অথচ ডাক্তার তার শরীরে কোনো বিষ খুঁজে পায়নি। এমন একটা বিষটা খুঁজেই পাওয়া গেল না। সত্যি দারোগাবাবু, আপনি না থাকলে এই কেসটা আমি কিন্তু একা সলভ করতে পারতাম না। আমি হঠাৎই দাঁড়ালাম, তারপর টেবিল থেকে লাঠি আর টুপিটা তুলে নিয়ে বললাম, তাহলে আপনার চাকরিটা এবারের মতো বেঁচে গেল, কি বলেন রায়বাবু? তবে এরপর থেকে যখন কেউ আসামির সঙ্গে দেখা করতে আসবে, তার সঙ্গে একজন করে হাবিলদারকে থাকতে বলবেন, আর চেষ্টা করবেন অপরাধী জেলে থাকলে সেখানে একটু বেশি সময় থাকার। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কীরকম লাগলো এবং সেটি কমেন্ট করে জানাবেন। দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের নোটিফিকেশান যাতে মিস না হয় তার জন্য একটি হোয়াটসঅ্যাপে চ্যানেলও খোলা হয়েছে। হোয়াটসঅ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এখানে আপনাদের প্রাইভেসির উপরেও নজর দেওয়া হয়েছে। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।